আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রে কঙ্কাল মেরকাভা ট্যাঙ্ক, ভিতরে পুড়ে কয়লা 3 হায়না সেনা, আহত 1 অফিসার। বেপরোয়া হুথি যোদ্ধারা 20 মাসে 70 জাহাজে হামলা। হরমুজ প্রণালীর সামরিক ব্যবস্থা নিয়ে কি ভাবছে ইরান। ভারতের অস্ত্রে না ব্রাজিলের, ঝুঁকছে ইউরোপের দিকে। হঠাৎ সামরিক খাতে বিশাল বাজেট, কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। ইরানের আকাশে জ্বালানি ফুরিয়ে যায় ইসরায়েলি যুদ্ধ বিমানের। ইসরায়েলের সংসদ থেকে আরব এমপিকে বহিষ্কারের উদ্যোগ, 3 মার্কিন সিনেটরের কড়া প্রতিবাদ। পুতিনকে ট্রাম্পের চূড়ান্ত বার্তা, 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে কঠোর ব্যবস্থা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রে কঙ্কাল মেরকাভা ট্যাঙ্ক, ভিতরে পুড়ে কয়লা 3 হায়না সেনা, আহত হয়েছে একই ব্রিগেডের আরেকজন অফিসার। নিহত 3 জন হলেন 21 বছর বয়সী স্টাফ সার্জেন্ট সোহার মেহানেম, 20 বছর বয়সী সার্জেন্ট স্লোমো ইয়াকির শ্রেম এবং 19 বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্র্যাক্টর। তারা সবাই আইডিএফ এর সাজোয়া কোরের 401তম ব্রিগেডে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটেছে গাজার জাবালিয়া এলাকায়। সেখানে স্থানীয় হামাস ইউনিটকে নির্মূল এবং অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সেনা অভিযান চলছিল। দুপুর নাগাদ ওই ট্যাঙ্কের ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। হামাসের ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটেছে, কিন্তু পরে আইডিএফ জানায় এটি সম্ভবত একটি অপারেশনাল দুর্ঘটনা, যেখানে ট্যাঙ্কের ভেতরেই একটি শেল বিস্ফোরিত হয়। কি কারণে গোলাটি বিস্ফোরিত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ঘটনাটি আইডিএফ এর জন্য এক গুরুতর ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গাজার ধ্বংসস্তূপে হামাসের আত্মগোপন ও আক্রমণের কৌশল ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনীর জন্য কঠোর চ্যালেঞ্জ তৈরি করেছে। আইডিএফ জানিয়েছে তারা ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং দোষীদের নিশ্চিহ্ন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বেপরোয়া হুথি যোদ্ধারা 20 মাসে 70 জাহাজে হামলা। 2023 সালের নভেম্বরের পর থেকে ইরান সমর্থিত হুথি সশস্ত্র গ্রুপটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট 70টির বেশি জাহাজে হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে লোহিত সাগরে তারা 2টি জাহাজ ডুবিয়ে দেয়। বর্তমানে সশস্ত্র গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। জেরুজালেম পোস্ট জানায়, সর্বশেষ হামলায় একটি জাহাজের বেশ কয়েকজন ক্রুকে হত্যা করে হুথিরা। এখন প্রশ্ন হলো, তারা হঠাৎ কেন বেপরোয়া হয়ে উঠেছে এবং সামনে আরো জাহাজে হামলা করবে কিনা। প্রতিবেদনে বলা হয়, হুথিরা দাবি করে তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের বন্দরে নোঙর করা জাহাজও তাদের লক্ষ্যবস্তু। এসব জাহাজে তারা ভবিষ্যতেও হামলা করবে বলে ঘোষণা দিয়ে রেখেছে। তবে তারা এমন অনেক জাহাজে হামলা করেছে যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। গত 7 জুলাই হুথি বিদ্রোহীরা জাহাজ ম্যাজিক সিতে হামলা করে। হামলার পরও জাহাজটির 22 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে যান। জাহাজটি ছিল ছোট। দ্রুতগামী জাহাজের একটি বহরে তারা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায়। পরে ইটারনিটি সি নামে আরেকটি জাহাজে হামলা করে তারা। 2টি জাহাজই ডুবে যায়। হামলায় ইউনিটি সি জাহাজের বেশ কয়েকজন ক্রু নিহত এবং নিখোঁজ হন। জাহাজটিতে 25 জন আরোহী ছিলেন। 10 জন ক্রুকে অন্য জাহাজে এসে উদ্ধার করে। অন্যদের হুথিরা অপহরণ করে নিয়ে যায়। ওই 2 জাহাজে হামলাই হয়েছিল ইয়েমেনের উপকূল থেকে প্রায় 51 নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায়। হুথিরা স্পষ্টতই এই দূরপাল্লার আক্রমণের পরিকল্পনা করেছিল। তাদের ছোট আক্রমণকারী জাহাজ দ্রুত ছুটে আসে এবং জাহাজগুলোতে হামলা করে। এক্ষেত্রে দেখা যায় কয়েক ঘন্টার জলপথ পাড়ি দিয়ে তারা হামলার মিশন সম্পন্ন করে। ড্রোন হামলা করতে আরও সময় নিতে হয় তাদের। নিখুঁত পরিকল্পনা ছাড়া এই হামলা সম্ভব না। ওয়াল স্ট্রিট জার্নাল এক বর্ণনায় জানায়, ওই 2 জাহাজে হামলার সময় হুথিরা মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন, তবে তাদের বিপরীতে কোনো জাহাজ সহায়তায় এগিয়ে আসেনি। জানা যায়, হুথিরা তাদের জাহাজে পতাকা উড়িয়ে দ্রুত গতিতে টার্গেট করে জাহাজে হামলা চালিয়েছিল। দূর থেকে এসে চলমান বড় জাহাজে হামলা করা মূলত দুঃসাধ্য কাজ। প্রথমে ড্রোন দিয়ে হামলা করা, তারপর জাহাজটিতে চড়ে বড় সহজ কাজ নয়।
হামলাটি অন্তত দুদিন সময় নিয়ে ঘটানো হয়েছিল। সাধারণত মার্কিন নৌবাহিনীর হাতে কয়েকটি ডেস্ট্রয়ার জাহাজ, ক্রুজার, এসকর্ট জাহাজ এবং অন্যান্য জাহাজ রয়েছে। আরব সাগর এবং ভারত মহাসাগরে এগুলোর অবস্থান করার কথা, কিন্তু তাদের কার্যক্রমের ব্যাপারে কোনো তথ্য মেলেনি। ইরানের কট্টরপন্থী আইন প্রণেতা ইসমাইল কোসারি বলেছেন, হরমুজ প্রণালীর বিষয়ে সামরিক ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে, তবে এটি বন্ধ করা সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে উদ্ধৃত করে এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমান, 2023 সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতি বছর সমুদ্র পথে বহন করা প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য এটি। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের উপর। এর ফলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যেসব দেশে উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির উপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। অস্ত্র রপ্তানির উদ্যোগে বড় ধরনের ধাক্কা খেল ভারত। ফ্রান্সের পর এবার ব্রাজিলও নয়াদিল্লির প্রস্তাবিত আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ব্রাজিলের সেনাবাহিনী ভারতের তৈরি আকাশ ক্ষেপণাস্ত্রকে প্রযুক্তিগতভাবে পুরনো বলে অভিহিত করেছে। দেশটি এখন ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা MBD এর সঙ্গে চুক্তির পথে হাঁটছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি ভারতের জন্য অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি কূটনৈতিকভাবেও প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এর তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল ব্রাজিল। ভারতের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়েছে, যা আন্তর্জাতিক অস্ত্র বাজারের নজর কাড়ে। সে কারণে ব্রাজিল ভারতের সঙ্গে চুক্তিতে আগ্রহী হয়েছিল। কিন্তু সম্প্রতি ব্রাজিল আলোচনা স্থগিত করে ইউরোপের বহুজাতিক প্রতিরক্ষা সংস্থা MBD এর দিকে ঝুঁকেছে। ব্রিটেন, ফ্রান্স ও ইটালির যৌথ উদ্যোগে গঠিত এই সংস্থার তৈরি এনহ্যান্স মডিউলার এয়ার ডিফেন্স সলিউশন কেনার ব্যাপারে তারা আগ্রহী। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা ভারতের আকাশের চেয়ে অনেক বেশি। এতে যুক্ত রয়েছে বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি সিকার, যা বৈরী আবহাওয়াতেও শত্রুকে শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। একদিকে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা, অন্যদিকে ইউরোপে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তার উপর সম্প্রতি ভয়াবহ আরেক সংঘাত দেখা গেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। সব মিলিয়ে পুরো বিশ্বই যেন আরও একটি মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। যে কোনো পক্ষের একটা হঠকারী পদক্ষেপ পৃথিবীকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে। এমন অবস্থায় অনেক দেশই সাম্প্রতিক সময়ে মনোযোগ দিয়েছে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির দিকে, ঢালছে কারি কারি টাকা। সেই তালিকায় এবার নাম লেখালো ইউরোপের অন্যতম পরাশক্তি ফ্রান্সও। আগামী বছর থেকে সামরিক খাতে খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুধু তাই নয়, আগামী 2 বছরের জন্য সামরিক খাত ঘিরে বিশাল বাজেট পরিকল্পনা করেছেন তিনি। তার মতে, ইউরোপের স্বাধীনতা বর্তমানে এমন এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই দেখা যায়নি। আর সেজন্যই ফ্রান্সের সামরিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত তার। ম্যাক্রো বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াতে হয়, আর ভয় পাওয়াতে হলে শক্তিশালী হতে হয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ম্যাক্রো বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি, যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে 3.5 বিলিয়ন ইউরো। ফ্রান্স এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে। তার পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যেই ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে 3 বছর আগেই বাস্তবায়ন হবে। BBC বলছে, 2017 সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল 32 বিলিয়ন ইউরো। ম্যাক্রোর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে বাজেট দাঁড়াবে 64 বিলিয়ন ইউরোতে। তবে এই প্রস্তাব ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে।
ইরানের রাজধানী তেহরানের আকাশে উড়ছে ইসরায়েলি যুদ্ধ বিমান। তীব্র উত্তেজনার সেই মুহূর্তে হঠাৎই দেখা দেয় বিপর্যয়। ইরানের আকাশ সীমায় গভীরে গিয়ে একটি F-15 যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্কে ত্রুটি ধরা পড়েছে। সামনে তখন মাত্র দুটি পথ খোলা, জরুরি অবতরণ কিংবা মাঝ আকাশে রিফুয়েলিং। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। পাইলটের সামনে দাঁড়িয়ে ভয়াবহ এক সিদ্ধান্তের মুহূর্ত। কঠিন সেই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটি নিতে সক্ষম হন ইসরায়েলি সেই পাইলট। শেষ মুহূর্তে জরুরি রিফুয়েলিং এর মাধ্যমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। সেদিন ঠিক কি ঘটেছিল তা এবার প্রকাশ্যে আনলো ইসরায়েলি গণমাধ্যম। শনিবার ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের রাজধানী তেহরানের অভিমুখে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধ বিমান জ্বালানি ট্যাঙ্কের সমস্যার সম্মুখীন হয়। তখন যুদ্ধ বিমানটি ইরানের গভীর ভেতরে প্রবেশ করে ফেলেছে এবং পাইলট তৎক্ষণাৎ পরিস্থিতির কথা নিয়ন্ত্রক কক্ষকে জানায়। এই মিশনের সময় ইসরায়েলি বিমানগুলোকে কোনো আকাশভিত্তিক রিফুয়েলিং বিমান সঙ্গ দিচ্ছিল না, তাই দ্রুতই একটি রিফুয়েলিং প্লেন পাঠানোর পরিকল্পনা করা হয়। রিফুয়েলিং প্লেন সময়মতো পৌঁছাতে ব্যর্থ হলে যুদ্ধ বিমানটিকে ইরানের প্রতিবেশী কোনো দেশে জরুরি অবতরণ করতে হতে পারত, এমন একটি বিকল্প পরিকল্পনাও তৈরি করা হয়েছিল। তবে প্রতিবেদনটি সেই নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করেনি। শেষ পর্যন্ত রিফুয়েলিং প্লেন সময়মতো পৌঁছে যায় এবং সফলভাবে জ্বালানি সরবরাহ করে, বিমানটিকে রক্ষা করে। চ্যানেল 12 জানায়, এই মিশনটি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং আর কোনো কারিগরি ত্রুটি দেখা দেয়নি। ইসরায়েলের সংসদ নেসেট থেকে আরব বংশোদ্ভূত সংসদ সদস্য আইমান ওদেহকে বহিষ্কারের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের 3 প্রভাবশালী সিনেটর। রোববার এক যৌথ বিবৃতিতে সিনেটর বার্নি স্যান্ডার্স, পিটার ওয়েলস এবং ক্রিস ভ্যান হেলেন এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন। তারা বলেন, আমরা নেসেট থেকে এমপি আইমান ওদেহকে বহিষ্কারের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল যদি নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করতে চায়, তবে তাকে শান্তিপূর্ণ ভিন্ন মত মেনে নিতে হবে। মার্কিন সিনেটররা বলেন, আইমান ওদেহ দীর্ঘদিন শান্তি, ন্যায় বিচার এবং ইহুদি আরব সহাবস্থানের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন। তাকে বহিষ্কারের এই উদ্যোগ সরাসরি তার সাহসী অবস্থানের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ। মার্কিন সিনেটরেরা বলেন, আমরা এমপি ওদেহের পাশে আছি এবং সব আইন প্রণেতার হোক তিনি ইহুদি বা আরব, তাদের নিঃশর্তভাবে মত প্রকাশের অধিকার সমর্থন করি। উল্লেখ্য, গত 30 জুন নেসেটের একটি কমিটি ওদেহের বহিষ্কারের প্রস্তাব অনুমোদন করে। পুরো সংসদে এই প্রস্তাবের উপর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি পাশ হতে হলে 120 সদস্যের নেসেটে 90 জনের সমর্থন প্রয়োজন। যদি সংসদ বহিষ্কার অনুমোদন করে, তাহলে ওদেহ ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইউক্রেনে আরও অস্ত্র পাঠাতে তিনি একটি চুক্তি সম্পন্ন করেছেন, যা যুক্তরাষ্ট্রের উপর আর্থিক বোঝা না চাপিয়ে সম্পন্ন হবে। পাশাপাশি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছেন, যদি 50 দিনের মধ্যে যুদ্ধ থামানো না হয়, তবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন ট্রাম্প বারবার ইউক্রেনে মার্কিন সহায়তা কমানোর কথা বলেছেন এবং মস্কোর আগ্রাসনের পরও পুতিনের প্রতি তার সদয় আচরণ নিয়ে সমালোচিত হচ্ছিল। ট্রাম্প জানিয়েছেন, তিনি একটি চুক্তি করেছেন যাতে নেটো ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনবে। তিনি বলেন, এই অস্ত্রের মধ্যে থাকবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইউক্রেনের আকাশ রক্ষা করতে গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, সবই আছে এতে, প্যাট্রিয়ট আছে পুরো সেটআপ সহ। এই ব্যাটারিগুলো কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে পৌঁছে যাবে। ট্রাম্প আরও বলেন, ওরা সবকিছুই খরচে দিচ্ছে, আমরা আর কোনো টাকা দিচ্ছি না। জার্মানির এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, বার্লিন ইউএস থেকে প্যাট্রিয়ট সিস্টেম কেনার জন্য আলোচনায় ছিল। ন্যাটোর সাপোর্ট অ্যান্ড প্রকিউরমেন্ট এজেন্সি অস্ত্র কেনা ও সরবরাহের দায়িত্বে থাকায় ইউক্রেনের জন্য এসব অস্ত্র ব্যবস্থাপনার কাজ করবে এই সংস্থায়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হামাসে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রে কঙ্কাল মেরকাভা ট্যাঙ্ক, ভিতরে পুড়ে কয়লা 3 হায়না সেনা, আহত 1 অফিসার। বেপরোয়া হুথি যোদ্ধারা 20 মাসে 70 জাহাজে হামলা। হরমুজ প্রণালীর সামরিক ব্যবস্থা নিয়ে কি ভাবছে ইরান। ভারতের অস্ত্রে না ব্রাজিলের ঝুঁকছে ইউরোপের দিকে।
হঠাৎ সামরিক খাতে বিশাল বাজেট, কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স? ইরানের আকাশে জ্বালানি ফুরিয়ে যায় ইসরায়েলি যুদ্ধ বিমানের। ইসরায়েলের সংসদ থেকে আরব এমপিকে বহিষ্কারের উদ্যোগ, 3 মার্কিন সিনেটরের কড়া প্রতিবাদ। পুতিনকে ট্রাম্পের চূড়ান্ত বার্তা, 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে কঠোর ব্যবস্থা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।